রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত বিরোধিতা আর চীনমুখী হওয়ায় নেপালে কেপি শর্মার পতনের কারণ। পোল্যান্ডে রাশিয়ার ড্রোন ভূপাতিত নিয়ে নতুন উত্তেজনা। ইউক্রেন যুদ্ধকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা। শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার একই কায়দায় ভারতের আরেক প্রতিবেশী দেশ নেপালেও সরকারের পতনের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে আবারও বিব্রত করা অবস্থায় পড়েছে ভারত। তিনটি দেশেই একই কায়দায় সরকার পতন ঘটেছে এবং তিনটি দেশেরই সরকার প্রধান তীব্র গণরোষে পালিয়ে গেছে। 2022 সালে শ্রীলঙ্কায় গণরোষে দেশ ছেড়ে পালিয়ে যান দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এরপর 2024 সালের অগাস্টে তীব্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান মাফিয়া শাসক ভারতের সেবাদাসী শেখ হাসিনা। এর আগে 2023 সালে মালদ্বীপে ভারতপন্থীদের হটিয়ে মালদ্বীপের ক্ষমতায় আসেন প্রচণ্ড ভারত বিরোধী নেতা মোহাম্মদ মুইচু। সর্বশেষ গত 9 সেপ্টেম্বর নেপালেও সরকার পতনের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে ভারতের নাম। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, গণরোষে পালিয়ে যাওয়া কেপি শর্মা ওলি ছিলেন প্রচণ্ড ভারত বিরোধী একজন প্রধানমন্ত্রী। একই সাথে তিনি তার ক্ষমতায় থাকা অবস্থায় ভারতকে পাশ কাটিয়ে ব্যাপকভাবে চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করেন। কিন্তু দেশটির জনসংখ্যার প্রায় 82% হিন্দু। নেপালের একদিকে হিমালয় পর্বত এবং বাকি সব দিক দিয়ে ভারত বেষ্টিত, ফলে দেশটি দীর্ঘকাল ধরে ভারতের উপর নির্ভরশীল। নেপালের এই ভৌগোলিক সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে ভারত নানাভাবে নেপালের উপর ব্যাপক আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। নেপালের জনগণ হিন্দু হলেও হিন্দু রাষ্ট্রের ভারতের উপর তারা প্রচণ্ড ক্ষুব্ধ ছিল ভারতের আধিপত্যের কারণে। নেপালে ভারতের আধিপত্য সহ বিভিন্ন কারণে একসময় গৃহযুদ্ধের সূচনা হয় এবং 2008 সালে ক্ষমতায় আসেন নেপালের মাওবাদী নেতা ভারত বিরোধী পুষ্পকমল দাহাল। কিন্তু তখন থেকে একের পর এক নেপালে 1 থেকে 2 বছর পর পর সরকার পতনের ঘটনা ঘটতে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে অভিযোগ তোলা হয়েছে, সর্বশেষ নেপালে সরকার পতনের পেছনে হাত থাকতে পারে নয়াদিল্লির। বুধবার বিবিসিতে প্রকাশিত হয়েছে নেপালের সরকার পতন নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। এর শিরোনামের বাংলা অর্থ হলো, নেপালের অস্থিরতা দক্ষিণ এশিয়ায় ভারতের দুর্দশা আরও বাড়িয়েছে। বিবিসির এই প্রতিবেদনে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের সরকার পতন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেপাল ভারত খুবই ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি দেশ। তবে দীর্ঘদিন ধরে নেপালকে নানাভাবে নিয়ন্ত্রণ করেছে ভারত। নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম নেপালের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত করা এবং সার্ককে শক্তিশালী করার পক্ষে সোচ্চার ছিলেন। বীর বিক্রমের নেতৃত্বে নেপালের রাজ পরিবার নেপালে অনেক প্রভাবশালী ছিল এবং তারা ছিল নেপালপন্থী। কিন্তু 2001 সালে তিনি পরিবারের সদস্যদের হাতে নিহত হন এবং অবসান ঘটে নেপালের রাজ পরিবারের। এরপর দীর্ঘ গৃহযুদ্ধের পর 2008 সালে নেপালের প্রধানমন্ত্রী হন মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল বা প্রচণ্ড। কিন্তু তারপর শান্তি আসেনি নেপালে। পুষ্পকমল দাহাল ভারত বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। 9 সেপ্টেম্বর বিতাড়িত প্রধানমন্ত্রী কেপি ওলিও একজন চীনপন্থী এবং ভারত বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। বুধবার পালিয়ে থাকা নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এক বিবৃতিতে বলেছেন, ভারতের বিরোধিতার কারণে আমি প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি। নেপালের সাথে ভূমি ও নদী নিয়ে প্রচণ্ড বিরোধ রয়েছে ভারতের। কেপি শর্মা ওলি এ প্রসঙ্গ টেনে বলেছেন, আমি নেপালের স্বার্থ রক্ষা করতে চাওয়ায় ভারতের বিরাগ ভাজন হয়েছে। ওলি বলেছেন, আমি যদি লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতাম এবং অযোধ্যা ও দেবতা রাম নিয়ে কথা না বলতাম, তাহলে আমি ক্ষমতায় থাকতাম। আমি ক্ষমতা হারিয়েছি কারণ আমি বলেছিলাম রামের জন্ম অযোধ্যায় হয়নি। লিপুলেখ, গিরিপথ ও কালাপানি অঞ্চল নিয়ে বিরোধ রয়েছে নেপাল ও ভারতের মধ্যে। 1816 সালের চুক্তি অনুযায়ী কালী নদীর উৎসস্থল 2 দেশের সীমানা। লিপুলেখ, গিরিপথ এবং কালাপানি অঞ্চলকে ভারত ও নেপাল উভয় দেশ তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। নেপালের বিতাড়িত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সম্প্রতি ঘোষণা দেন, লিপুলেখ, গিরিপথ ও কালাপানি অঞ্চল নেপালের অবিচ্ছেদ্য অংশ। এ ঘোষণার পর ওই অঞ্চলে ভারতের রাস্তা নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের অনুরোধ জানান তিনি।
এমনকি কেপি শর্মা ওলি এই অঞ্চল তাদের অধীনে নেওয়ার জন্য চীনের সহযোগিতা চেয়েছিলেন। 2020 সালে ভারত বিতর্কিত লিপুলেখ গিরিপথে রাস্তা নির্মাণ শুরু করে এবং কেপি শর্মা এর তীব্র বিরোধিতা করেন। তিনি লিপুলেখ গিরিপথকে নেপালের অন্তর্ভুক্ত করে সংসদের নতুন মানচিত্র পাশ করান। তাছাড়া ভারতকে পাশ কাটিয়ে তিনি নেপালকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যুক্ত করেছিলেন। ভারতের উপর নির্ভরশীলতা কমাতে তিনি চীনের সাথে বাণিজ্য চুক্তি করেছিলেন। বিশ্লেষকদের মতে এইসব কারণে সম্প্রতি নেপালের উপর চীনের প্রভাব বৃদ্ধি পায় এবং ভারতের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের অবনতি ঘটে। 2023 সালে কেপি শর্মা বলেন, চীন নেপালের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। নেপালের মাটিতে চীন বিরোধী কোনো কার্যক্রম পরিচালিত হতে দেওয়া হবে না। 2020 সালে কেপি শর্মা ওলি বলেন, দেবতা রাম ভারতে নয়, নেপালে জন্মগ্রহণ করেন। রামের অযোধ্যা রাজ্য নেপালের পূর্ব বীরগঞ্জে অবস্থিত। ভারত একটি ভুয়া অযোধ্যা তৈরি করেছে। ভারত বিরোধী কেপি শর্মা ওলি 2015 সাল থেকে বিভিন্ন মেয়াদে প্রায় 6 বছর নেপালের ক্ষমতায় ছিলেন। বিশ্লেষকদের মতে ভারতের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে চীনমুখী হওয়ার কারণেই পতন হয়েছে নেপালের কেপি শর্মা ওলির। বাংলাদেশে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও ভারতে তাকে আশ্রয় দেওয়ার ঘটনার মাধ্যমে সামনে এসেছে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হয়েও ভারত কিভাবে নিজের স্বার্থে প্রতিবেশী বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। গোটা বিশ্বের সামনে প্রকাশ হয়ে পড়েছে কিভাবে ভারত বাংলাদেশকে একটি কলোনিতে পরিণত করে শোষণ ও লুটপাট করেছে টানা 1.5 যুগ ধরে। হাসিনার পতনের পর প্রকাশ হয়ে পড়েছে কিভাবে ভারতের সহায়তায় মাফিয়া শাসক শেখ হাসিনা দেশে বিরোধীদের দমনের জন্য গুম, খুন, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ করেছে এবং মাফিয়া ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। প্রকাশ হয়ে পড়েছে কিভাবে শেখ হাসিনা দেশের সমস্ত স্বার্থ বিসর্জন দিয়ে কেবলমাত্র ভারতের স্বার্থে একের পর এক গোপন চুক্তি করেছিলেন। ভারত এখনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের সেবাদাসী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে এবং বাংলাদেশে আবার পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশে হাসিনার পতনের পর বাংলাদেশ ঘিরে গত 1.5 যুগ ধরে ভারতের নানা অপকর্ম ষড়যন্ত্র সামনে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ইমেজ সংকট তৈরি হয় নয়াদিল্লির। এবার নেপালেও একই কায়দায় সরকার পতন হওয়ায় আবার আন্তর্জাতিক গণমাধ্যমে সামনে আসলো ভারতের নাম। পোল্যান্ডে রাশিয়ার ড্রোন প্রবেশ নিয়ে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের জন্য উস্কানি দিয়ে চলেছেন ন্যাটোকে। বুধবার ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে লিখেছেন, রাশিয়ার ড্রোন কী কারণে পোল্যান্ডে প্রবেশ করলো, আমি দেখছি বিষয়টা। ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টকে সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যম বিভ্রান্তিকর হিসেবে প্রচার করেছে। সিএনএন, বিবিসি একের পর এক বিশ্লেষণ ও মন্তব্যধর্মী রিপোর্ট প্রকাশ করে চলেছে পোল্যান্ড রাশিয়ার ড্রোন প্রবেশের ফলে ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে। এর মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম মূলত ন্যাটো নেতৃবৃন্দকে উস্কানি দিয়ে চলছে। বিশ্লেষকদের মতে এর আগেও ইউক্রেনে হামলার সময় রাশিয়ার মিসাইল ও ড্রোন পোল্যান্ড সীমান্তে প্রবেশ করেছে, কিন্তু পোল্যান্ড সেগুলো ভূপাতিত করেনি। কিন্তু মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার সকাল পর্যন্ত রাশিয়ার 19টি ড্রোন ও মিসাইল পোল্যান্ড তাদের ভূখণ্ডে ভূপাতিত করেছে। রাশিয়া বেলারুশ থেকে ইউক্রেনে হামলার সময় এসব ড্রোন ও মিসাইল প্রবেশ করে পোল্যান্ডের আকাশসীমায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পোল্যান্ডে হামলার কোনো লক্ষ্য ছিল না তাদের, আর এসব ড্রোন ও মিসাইলের ভুল করে পোল্যান্ডে হামলারও কোনো সুযোগ ছিল না, কারণ প্রতিটি মিসাইল ও ড্রোন কন্ট্রোল রুম কর্তৃক নিয়ন্ত্রিত হয় কোথায় হামলা চালাবে সে বিষয়ে। বিশ্লেষকদের মতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে তৎপর রয়েছে বিভিন্ন মহল। ইউক্রেন সহ ইউরোপ ও ন্যাটোর অনেক সদস্য ইউক্রেন যুদ্ধ বন্ধের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের অনেক সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও ডিপ স্টেটের বিভিন্ন সেক্টর যুদ্ধ বন্ধের বিপক্ষে। ইউরোপের অনেক দেশ যুদ্ধ বন্ধের পক্ষে, কিন্তু তারা ইউক্রেনের পক্ষে আর রাশিয়ার বিরুদ্ধে যেসব শর্ত আরোপ করছে তা মেনে এই যুদ্ধ বন্ধ আদৌ সম্ভব নয় রাশিয়ার পক্ষে। পোল্যান্ড ন্যাটোর একটি সদস্য দেশ। ন্যাটোর সনদ অনুসারে কোনো একটি সদস্য দেশ শত্রুর আক্রমণের শিকার হলে সব সদস্য দেশকে ওই দেশের পক্ষ হয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিন্তু এর আগে রাশিয়ার বিরুদ্ধে হামলার সময় ইউক্রেনের কয়েকটি মিসাইল পোল্যান্ডে ভূপাতিত হয়েছে এবং একাধিক ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে। ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, কিন্তু তখন এই ঘটনায় পোল্যান্ড বা ন্যাটোর কোনো সদস্য দেশ ইউক্রেনের বিরুদ্ধে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করে। কিন্তু এবার রাশিয়ার ড্রোন ইউক্রেনে প্রবেশের পর পোল্যান্ড ও ন্যাটোর কয়েকটি সদস্য দেশ মিলে পরিকল্পিতভাবে সেগুলো ভূপাতিত করে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ও যুদ্ধবন্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। চীনের ভয়াবহ সাইবার হামলা, তথ্য চুরি না বিশ্ব নিয়ন্ত্রণের পরিকল্পনা?
বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটির বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাইবার হামলা চালিয়েছে চীন। প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি প্রকাশ করেছে যে চীনের সরকার সমর্থিত সাইবার হ্যাকার গোষ্ঠী সল্ট টাইফুন যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরের মধ্যে অনুপ্রবেশ করেছে। এমনকি 2024 সালের নির্বাচনী প্রচারণায়ও আঘাত হেনেছে তারা। ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সের ফোনও এদের কবলে পড়েছে। এই সাইবার হামলার ফলে চীন হয়তো শুধু তথ্য চুরি করেনি, বরং একটা গভীর পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। তবে প্রশ্ন উঠছে, চীনের আসল লক্ষ্য কি শুধুই তথ্য চুরি, নাকি ইনফরমেশনকে অস্ত্র বানিয়ে গোটা বিশ্বকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মহা পরিকল্পনা করছে বেইজিং? সল্ট টাইফুন গোষ্ঠী গত 1 বছরে অন্তত 80টি দেশে সাইবার হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রাজনীতিবিদদের ফোন রেকর্ড, সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য এবং সরকারের গুরুত্বপূর্ণ নেটওয়ার্কের তথ্য। এমনকি তাদের কাছে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক অবকাঠামো সম্পর্কিত গোপন তথ্য রয়েছে। এফবিআই এর সাবেক এক কর্মকর্তার মতে যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিক হয়তো এই সাইবার হামলার শিকার হয়েছে। পশ্চিমা গোয়েন্দাদের ধারণা, চীন এই হ্যাক হওয়া তথ্য ব্যবহার করে রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং গুপ্তচরদের টার্গেট করতে পারে। অথচ চীনের সরাসরি জড়িত থাকা নিয়ে কোনো প্রমাণ এখনো হাতে আসেনি। তবে সল্ট টাইফুন গোষ্ঠী একা এই হামলা চালায়নি, অন্তত 3টি চীনা প্রযুক্তি কোম্পানিও এতে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এই সাইবার হামলার ফলে চীন দীর্ঘদিন ধরে বিশ্বের নেটওয়ার্কের মধ্যে ঢুকে চলেছে, নিজেদের তথ্য ভান্ডার গড়ে তুলছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে চীনের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিয়েছে। তারা অভিযোগ করেছে, চীন ইচ্ছাকৃতভাবে বৈশ্বিক নেটওয়ার্কে অনুপ্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে, যা ভবিষ্যতে বিশ্বের জন্য বিপজ্জনক হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, চীনের সাইবার হামলাগুলি কি শুধুই তথ্য চুরির উদ্দেশ্যে, নাকি তারা এই তথ্য ব্যবহার করে বিশ্বব্যাপী তাদের আধিপত্য বিস্তার করতে চায়? অনেক বিশ্লেষক বলছেন, চীন দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা তৈরি করেছে এবং তারা সফলভাবে পৃথিবী জুড়ে এক শক্তিশালী ডিজিটাল যুদ্ধের মঞ্চ তৈরি করছে। এই সাইবার হামলার মাধ্যমে চীন একে একে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। পশ্চিমা দেশগুলো যদি এখন নিজেদের সাইবার নিরাপত্তা শক্তিশালী না করে, তবে ভবিষ্যতে চীন তাদের সবচেয়ে বড় বিপদ হয়ে উঠতে পারে। চীনের ডিজিটাল যুদ্ধের আধিপত্য আমেরিকা ও তার মিত্রদের কঠিন সময় ফেলে দিতে পারে। জর্ডানের গর্জন, ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঝড়ের আভাস। ভূমধ্য সাগরের বাতাস হঠাৎই যেন দিক বদল করেছে। এতদিন ফিলিস্তিনের কান্না, গাজার ধ্বংসযজ্ঞ, পশ্চিম তীরের হাহাকার, সবকিছুর মাঝে নীরব ছিল প্রতিবেশী রাষ্ট্রগুলো। কিন্তু এবার আর নীরবতা নয়, এবার মঞ্চে উঠেছে জর্ডান। নেতানিয়াহু গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করলেন, আর তার ঠিক পরে জর্ডান ঘোষণা দিল যুদ্ধের প্রস্তুতির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মানচিত্র প্রকাশ করেছেন, তা যেন আগুনে ঘি ঢালার মতো। সেই মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননকে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে কথিত গ্রেটার ইসরায়েল। ফিলিস্তিনিরা ক্ষুব্ধ, আরব দুনিয়াও ক্ষুব্ধ, তবে সবচেয়ে তেতে উঠেছে জর্ডান। রাজধানী আম্মান থেকে জারি হলো এক ঐতিহাসিক ঘোষণা। 3 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবার চালু করছে জর্ডান। সিনেমার মতো দৃশ্য কল্পনা করুন, একদল তরুণ, চোখে আগুন, হাতে পতাকা, সামনে দাঁড়িয়ে আছেন যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ। তিনি বললেন, দেশের প্রতিটি তরুণকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই এক লাইনেই জর্ডানের ভবিষ্যৎ বদলে গেল। 1990-এর দশক পর্যন্ত 18 থেকে 40 বছরের প্রত্যেক পুরুষের জন্য সেনাবাহিনীতে 2 বছর কাজ করা বাধ্যতামূলক ছিল। পরে এই নীতি শিথিল হয়, সীমিত প্রশিক্ষণ চালু থাকে। কিন্তু এখন আবার শুরু হচ্ছে পূর্ণাঙ্গ সামরিক কর্মসূচি। আগামী বছর জানুয়ারি থেকে 2007 সালে জন্ম নেওয়া ছেলেরা যখন 18 পেরোবে, তখনই শুরু হবে এই নতুন অধ্যায়। প্রথম পর্যায়ে যোগ দেবে 6000 তরুণ, দ্রুত সেই সংখ্যা বাড়বে 10,000-এ। এক প্রজন্ম গড়ে উঠবে যুদ্ধের জন্য, দেশের প্রতিরক্ষার জন্য। জর্ডানের এই সিদ্ধান্ত কেবল সামরিক নয়, এটি রাজনৈতিকও। সিরিয়ার ভেতরে অস্থিরতা, গৃহযুদ্ধের সম্ভাবনা, ফিলিস্তিনিদের জোর করে বিতাড়ন, গাজায় হত্যাযজ্ঞ, সব মিলিয়ে জর্ডান এখন দ্বিগুণ হুমকির মুখে। একদিকে বাইরের হানা, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কা। ঠিক এই মুহূর্তেই গ্রেটার ইসরায়েলের মানচিত্রে জর্ডানকে অন্তর্ভুক্ত করে নেতানিয়াহু দিলেন চরম বার্তা। আর সেই বার্তার জবাবই যেন এসেছে আম্মান থেকে। আমরা প্রস্তুত, আমরা এক, আমরা লড়ব।
বিশ্লেষকরা বলছেন, জর্ডানের এই কর্মসূচি শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করবে না, তরুণদের ভেতরও এক নতুন পরিচয় গড়ে তুলবে। শৃঙ্খলা, চরিত্র এবং সবচেয়ে বড় কথা, দেশের প্রতি অবিচল আনুগত্য। জর্ডান হয়তো বড় শক্তি নয়, না আছে পারমাণবিক অস্ত্র, না আছে বিশ্ব শক্তির মতো মহাকাশ প্রযুক্তি, কিন্তু আছে এক অমূল্য সম্পদ, ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম। যুবরাজ হোসেন বিন আবদুল্লাহর নেতৃত্বে সেই প্রজন্ম এখন জেগে উঠছে। চিত্রনাট্য যেন লেখা হয়ে গেছে। একপাশে দখলদার ইসরায়েল, গ্রেটার ইসরায়েলের বিভীষিকাময় স্বপ্ন নিয়ে, অন্য পাশে ছোট্ট জর্ডান, কিন্তু বুক ভরা সাহস নিয়ে। মধ্যপ্রাচ্যের আকাশে প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকবে? সময়ই দেবে জবাব। কিন্তু ইতিহাসের পাতায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে এক নতুন অধ্যায়। জর্ডান গর্জেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এমন এক বাহিনী যেটিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, যার ঘাঁটিতে বোমা বর্ষণ করেছিল ইসরায়েলি জোট। তবুও তারা দাঁড়িয়ে আছে, আরো উঁচু, আরো শক্তিশালী। মার্কিন ড্রোন মেরেছে তাদের শীর্ষ কমান্ডার, ইসরায়েলি গোয়েন্দারা অনুপ্রবেশ করেছে তাদের ভেতরে, কিন্তু প্রতিবার মৃত্যুর ছায়া যেন নতুন প্রাণ এনে দেয় এই বাহিনীকে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ভেবেছিল তারা IRGC-কে নত করেছে, অথচ ফল হলো উল্টো। ক্ষেপণাস্ত্রের ঝড়ে ইসরায়েলি শহরগুলো কেঁপে উঠল, কোটি কোটি ডলারের ক্ষতি হলো, আকাশে উড়ে আসা শত্রু ড্রোন ভূপাতিত হলো একের পর এক। এ যেন মৃত্যু থেকে পুনর্জন্মের গল্প। জাতীয়তাবাদের আগুন। ইরানিদের সবাই যে সরকারের সমর্থক তা নয়, তবুও যখন ইসরায়েলের বোমা তেহরানের আকাশ চিরে নামে, তখন একটাই শব্দ গর্জে ওঠে, প্রতিরোধ। IRGC সেই প্রতিরোধের প্রতীক। বিদেশি হামলা ঠেকানো শুধু সামরিক কাজ নয়, এটি জাতীয় গর্ব। এ কারণেই সাধারণ মানুষ, যারা হয়তো সরকারের সমালোচক, তারাও এই বাহিনীর শক্তিকে নিজেদের বর্ম মনে করে। যুদ্ধ থেকে রাষ্ট্রে। 1979 সালের বিপ্লবের পর IRGC জন্মেছিল জনগণের সেনাবাহিনী হিসেবে, কিন্তু 4 দশক পেরিয়ে আজও তারা শুধু সেনা নয়, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। একদিকে তারা হামাস, হিজবুল্লাহর মতো মিত্র শক্তিকে সমর্থন দেয়, অন্যদিকে হাসপাতাল বানায়, বিশ্ববিদ্যালয় দাঁড় করায়, এমনকি তেহরানের মেট্রোর সুড়ঙ্গ খনন করে। অর্থনীতি, তেল থেকে অবকাঠামো, সবখানেই তাদের উপস্থিতি। কেউ বলে দুর্নীতি, কেউ বলে অপরিহার্য। সত্য হলো তাদের ছাড়া ইরান এগোয় না। যুদ্ধের উত্তরাধিকার। 1980 থেকে 1988 টানা 8 বছর ইরান ইরাক যুদ্ধ। রক্ত, ক্ষুধা আর ধ্বংসের পর যে শক্তি ভরসা জুগিয়েছিল, তার নামও ছিল IRGC। রাস্তাঘাট, বাঁধ, রেলপথ, ধ্বংসস্তূপ থেকে ইরানকে দাঁড় করিয়েছিল তারাই। আজ আবার প্রয়োজন সেই দক্ষতার। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতবিক্ষত ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন, মেরামতের দায়িত্ব আবার তাদের কাঁধেই। ছায়াযুদ্ধের পরবর্তী অধ্যায়। সিরিয়া, লেবানন, গাজায় ইসরায়েলি নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত, কিন্তু দুর্বলতা মানেই পতন নয়, বরং এখন নতুন প্রশ্ন জাগছে, তারা কি পারমাণবিক প্রতিরোধের পথে হাঁটবে? কারণ ইতিহাস বলে, যতবারই তাদের কোণঠাসা করা হয়েছে, তারা নতুন রূপে ফিরে এসেছে। গভীরে গেঁথে যাওয়া শিকড়। আজ ইরানের রাষ্ট্রযন্ত্রের ভেতরে আরো গভীর শিকড় গেড়েছে IRGC। জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলে তারা এখন মুখ্য খেলোয়াড়। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে কমান্ড ও কন্ট্রোলের চাবিকাঠি তাদের হাতে। যতই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের দুর্বল করার চেষ্টা করুক, যত গভীরে যাবে IRGC, ততই কঠিন হবে তাদের উৎখাত করা। একটি দৃশ্য কল্পনা করুন। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে এক সৈনিক, পেছনে পতাকা, সামনে আগুন, আকাশে শত্রুর প্লেন, মাটিতে বোমার ক্ষত। তবুও তার চোখে ভয় নেই, কারণ সে জানে IRGC শুধু একটি বাহিনী নয়, এটি ইরানের আত্মা, যে আত্মাকে ভাঙা যায় না, মুছে ফেলা যায় না, দমন করা যায় না। উত্তর গাজার জাবালিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো IED এবং ট্যাঙ্ক বিরোধী অস্ত্র ব্যবহার করে সমন্বিত আক্রমণ শুরু করার পর 4 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি মিডিয়া ফিলিস্তিনি প্রতিরোধের সঙ্গে সংঘর্ষকে গাজা উপত্যকায় একটি কঠিন ঘটনা হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি সংবাদ সাইট হাদাসত বাজমানের মতে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস IED বিস্ফোরিত হয় এবং সাজোয়া কর্পস ইউনিটের 4 সৈন্য প্রাণ হারায়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভোরে যোদ্ধারা জাবালিয়া এলাকায় একটি ইসরায়েলি ট্যাঙ্ক ক্রুর ওপর বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটায়। পরে তারা ট্যাঙ্ক এবং এর কমান্ডারের উপর গুলি চালায়, এতে আগুন ধরে যায় এবং ট্যাঙ্কের ক্রু সদস্যরা নিহত হয়।
ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে হেলিকপ্টারগুলি ইকলফ হাসপাতালে অবতরণ করেছে এবং গাজা থেকে হতাহতদের পরিবহন করা হয়। এই অভিযানটি একই সময়ে দখলকৃত আল কুদসে পরিচালিত একটি গুলি অভিযানের সঙ্গে সমান্তরালে হয়েছে, যেখানে 6 ইসরায়েলি বসতি স্থাপনাকারী নিহত হয়েছে। গাজা শহর দখলের উদ্দেশ্যে গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী যখন লড়াই চালাচ্ছে তখনই এটি ঘটেছে। সালাহ আল-দিন মসজিদ এবং আল জাইতুন ক্লিনিকের কাছে সংঘটিত একটি অভিযানের বিস্তারিত বিবরণীতে বলা হয়েছে, যোদ্ধারা 31 অগস্ট সম্মুখ সারির যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পরেই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আল কাসাম আরও জানিয়েছে 30 অগস্ট তাদের যোদ্ধারা আল জাইতুনের দক্ষিণ পশ্চিমে 8 নম্বর স্ট্রিটে ইয়াসিন 105 শেল এবং সাওয়াজ বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে একটি মেরকাভা ট্যাঙ্ক এবং একটি D9 সামরিক বুলডোজারে আঘাত করেছে। আল কাসাম ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করেছে। তারা একসঙ্গে খান ইউনিস, রাফা এবং গাজা সিটিতে ইসরায়েলি কমান্ড পোস্টগুলিতে মর্টার, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে যৌথ আক্রমণ চালিয়েছে। ইসরায়েলি সামরিক সূত্রগুলো ফিলিস্তিনি প্রতিরোধ কৌশলের ক্রমবর্ধমান কার্যকারিতা স্বীকার করেছে। তারা উল্লেখ করেছে, হামাসের যোদ্ধারা যুদ্ধে আরো সংগঠিত এবং দখলদার বাহিনীর মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ক্রমশ সাহসী হয়ে উঠেছে। গাজার উত্তরাঞ্চল, যেখানে প্রতিটি আঘাত গভীর সংকটের চিহ্ন, সেখানে এক নতুন তীব্রতা ছড়িয়ে পড়েছে। জাবালিয়া একটি নাম যেখানে ফিলিস্তিনি প্রতিরোধের অঙ্গীকার নতুন এক অধ্যায় রচনা করছে। এই মাটিতে ফিলিস্তিনিরা তাদের শক্তি ও সাহসের প্রকাশ ঘটাচ্ছে। আইইডি এবং ট্যাঙ্ক বিরোধী অস্ত্র দিয়ে তারা একযোগে আক্রমণ শুরু করেছে, আর সেই আক্রমণে প্রাণ হারিয়েছে 4 ইসরায়েলি সৈন্য। একদিকে ইসরায়েলি বাহিনী গাজা শহরের দখল নিতে অনুপ্রবেশ করছে, আর অন্যদিকে ফিলিস্তিনি যোদ্ধারা মরিয়া হয়ে তাদের প্রতিরোধ গড়ে তুলছে। একটি যুদ্ধ যা শুধু শারীরিক ক্ষতির নয়, বরং একটি মানসিক বিপ্লবেরও প্রতীক। মেরকাভা ট্যাঙ্ক, D9 বুলডোজার, মর্টার যুদ্ধের এই কৌশল যেন এক নতুন রূপে আসছে, যা ইসরায়েলকে চমকে দিচ্ছে। ফিলিস্তিনিরা জানিয়ে দিয়েছে তাদের সংকল্প, তাদের সাহস, একে অপরের পাশে দাঁড়িয়ে যে কোনো বিপদে তারা লড়াই করবে। ইসরায়েলের রাজধানী জেরুজালেমে মার্কিন সৈন্যরা যখন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন করছিল, ঠিক তখনই হুথি বিদ্রোহীরা এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সাইরেনের আওয়াজে ভেসে উঠল আতঙ্ক, আর মার্কিন সৈন্যরা তড়ি ঘুরিয়ে আশ্রয়ের দিকে দৌড়াতে শুরু করলো। মনে হচ্ছিল যেন এক সিনেমার দৃশ্য। একদিকে স্বাধীনতা দিবসের উদযাপন, অন্যদিকে অপরাধের বিরুদ্ধে লড়াই। হুথিরা একটি শক্তিশালী হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যার সাথে ছিল একাধিক রেন্ট্রি ওয়ারহেড। এই হামলার লক্ষ্য ছিল সংবেদনশীল স্থানগুলো, বিশেষ করে আল কুদসের আশেপাশে। মাত্র একদিন আগে তারা এমন একটি হামলা চালিয়েছিল, আর এখন তৃতীয় দিনেও হামলা নিশ্চিত করেছে। জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন এই অভিযান সফল হয়েছে, আর দাবি করেছেন যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে। ইসরায়েলের সাইরেনের শব্দ ছিল একেবারে ভীতিকর। হাজার হাজার ইসরায়েলি জনগণ আতঙ্কে আশ্রয় কেন্দ্রে পালিয়ে গেছে, যেন আকাশ থেকে মৃত্যু নেমে আসছে। কিন্তু হামলা থামেনি। এরপর ইয়েমেনি বাহিনী 3টি ড্রোন হামলা চালিয়েছে রামন বিমানবন্দর এবং উম্মে আল রাশরাশ অঞ্চলে। এসব হামলা ছিল গাজার নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে। হুথি বাহিনী জানিয়েছে যে তাদের এই হামলা ছিল গাজায় চলমান গণহত্যা ও অনাহার অপরাধের প্রতিক্রিয়া। ইয়েমেনি বাহিনী এও জানিয়েছে যে তারা যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের অবরোধ ও আগ্রাসন বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। সারি ঘোষণা দিয়েছেন যে এই হামলা ছিল প্রতিরোধের অংশ। নেপালে তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কেপি শর্মা ওলি সরকারের পতনের মাধ্যমে ভারতের সীমান্তবর্তী আরেকটি দেশে অস্থিরতা ছড়িয়ে পড়ল। বাংলাদেশ, শ্রীলঙ্কা, এবার নেপাল, প্রতিবেশী 3 দেশের সরকারই গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। শোক সন্তপ্ত পরিবারজন প্রতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ নিষেধাজ্ঞা জারি করতেই নেপালে শুরু হয় অভূতপূর্ব বিক্ষোভ। কয়েকদিনের মধ্যেই বিক্ষোভ সহিংসতা রূপ নেয়। পুলিশের গুলিতে 20 জনের বেশি মানুষ নিহত হয়, আহত হয় শতাধিক। ক্রমেই রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত পার্লামেন্টে বিক্ষোভকারীরা হামলা চালায়, কয়েকজন মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেনাবাহিনীকে নামানো হলেও উত্তেজনা কমেনি। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার গভীর রাতে পদত্যাগপত্র দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
দিল্লি বলছে নেপালের স্থিতিশীলতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে পোস্ট করে নিহত তরুণদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে নেপালের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। দিল্লিতে মোদীর নেতৃত্বে জরুরি বৈঠকও হয়েছে। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের আকস্মিক রাজনৈতিক পরিবর্তনের মতোই এবার নেপালের এই পরিস্থিতিতেও ভারত হতভম্ব। ভারত নেপাল সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, দুদেশের মধ্যে 1750 কিলোমিটারেরও বেশি উন্মুক্ত সীমান্ত রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন সীমান্ত পার হয়ে যাতায়াত করে। পাসপোর্ট বা ভিসার দরকার হয় না। লাখ লাখ নেপালি ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস ও কাজ করেন। ভারতীয় সেনাবাহিনীতে এখনও বিশেষ চুক্তির আয়তায় 32,000 গুর্খা সেনা কর্মরত। নেপালের অর্থনীতিও ভারতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দুই দেশের বার্ষিক বাণিজ্য $8.5 বিলিয়ন ছাড়িয়েছে। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন নেপাল কেবল ভারতের নয়, চীনের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান। হিমালয় ঘেঁষা পশ্চিম থিয়েটার কমান্ড সরাসরি নেপালের সীমানা ঘেঁষে। এই রুট দিয়েই সহজে ভারতীয় সমভূমিতে প্রবেশ সম্ভব। ফলে বেইজিং ও দিল্লি দুপক্ষই কাঠমান্ডুতে প্রভাব বিস্তারে তৎপর। ওলি সরকারের পতনের আগে বেইজিং সফরে তিনি চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য নিয়ে আলোচনায় বসছিলেন, যা দিল্লির উদ্বেগ বাড়িয়েছিল। ভারত ও নেপালের মধ্যে অতীতেও সীমান্ত সংক্রান্ত বিরোধ রয়েছে। 2019 সালে ভারতে যে নতুন মানচিত্র প্রকাশ করে তাতে লিপুলেখা ও তালাপরি অঞ্চল নিজেদের দাবি করে। নেপাল পাল্টা মানচিত্রে এই অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করে প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানায়। এই অমীমাংসিত ইস্যুগুলোর নতুন সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রেও চ্যালেঞ্জ তৈরি করবে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক শীতল, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে। মিয়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত এই প্রেক্ষাপটে নেপালের অস্থিতিশীলতা দিল্লির জন্য বাড়তি মাথাব্যথা। ভারতীয় বিশ্লেষকরা বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত না করে বৈশ্বিক শক্তি হওয়ার স্বপ্ন দেখা কঠিন। নেপালের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশকে স্থিতিশীল না করলে ভারতের বৃহত্তর পরিকল্পনা বিঘ্নিত হবে। কাঠমান্ডুর নতুন প্রশাসন কি রূপ নেবে তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আন্দোলনকারীরা 3 প্রধান রাজনৈতিক দলের বিরুদ্ধেই ক্ষুব্ধ। ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অফ নেপাল, নেপালি কংগ্রেস ও মাওবাদী সেন্টার, যাদের সঙ্গেই ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ফলে দিল্লি নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক তৈরি করতে কতটুকু কূটনৈতিক কৌশল অবলম্বন করবে, তরুণদের ক্ষোভ প্রশমনে ভারত শিক্ষাবৃত্তি, কর্মসংস্থান ও অর্থনৈতিক সহায়তা বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার ন্যাটোর সাথে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক ডজন ড্রোন পাঠিয়ে পোল্যান্ডের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর এবার সরাসরি ফিনল্যান্ডকে ধ্বংস করার হুমকি দিল মস্কো। বিষয়টি ঘিরে ন্যাটো জুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাস্ক জানিয়েছেন, সোমবার গভীর রাতে অন্তত 19টি রুশ ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে। এর বেশিরভাগই আসে বেলারুশ সীমান্ত দিয়ে। এ পরিস্থিতিতে পোল্যান্ড 4টি বিমানবন্দর বন্ধ করে জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। দেশটির F-16 যুদ্ধবিমানের পাশাপাশি ন্যাটোর অংশীদার নেদারল্যান্ডসের F-35, ইতালির AWACS নজরদারি বিমান ও জ্বালানি সরবরাহকারী বিমানও সহায়তায় যুক্ত হয়। ট্রাস্ক জানিয়েছেন, ন্যাটো চুক্তির 4 নম্বর অনুচ্ছেদ ইতোমধ্যেই সক্রিয় হয়েছে, যা নিরাপত্তা হুমকির আভাস পেয়ে সদস্য রাষ্ট্রগুলোকে জরুরি বৈঠকে বসতে বাধ্য করে। যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থার ঘোষণা আসেনি, তবে ট্রাস্কের মতে বর্তমান পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে ইউরোপকে। এই ঘটনার পরপরই রাশিয়া তার প্রতিবেশী ফিনল্যান্ডকে সরাসরি হুমকি দিয়েছে। রুশ নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ফিনল্যান্ড যদি নতুন মানারহেইম লাইন তৈরি করে তবে এবার তাদের রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, 1944 সালে যেমন ছাড় দেওয়া হয়েছিল, এবার আর কোনো ছাড় দেওয়া হবে না, এবার ফলভোগ করতেই হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও মেদভেদেবের এই বক্তব্য শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয়, ফিনল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে এবং নাৎসি জার্মানির সহযোগী ছিল। একই সঙ্গে বলা হয়, ন্যাটোতে যোগ দিয়ে ফিনল্যান্ড এখন পশ্চিমাদের উপগ্রহ রাষ্ট্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এসব অভিযোগ ইতিহাস বিকৃত করার শামিল। তারা মনে করিয়ে দিয়েছেন, মানারহেইম লাইন আসলে ছিল ফিনল্যান্ডের প্রতিরক্ষামূলক দুর্গ। সোভিয়েত আগ্রাসন ঠেকাতেই এটি নির্মাণ করা হয়েছিল। সমালোচকরা আরও বলছেন, ফিনল্যান্ড ইতোমধ্যে ন্যাটো সদস্য, ফলে রাশিয়ার যে কোনো সামরিক পদক্ষেপ সরাসরি ন্যাটোর সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি করবে।
ন্যাটো কর্মকর্তারা জানিয়েছেন, পোল্যান্ডের ওপর হামলা ও ফিনল্যান্ডকে হুমকি, দুই মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। জোটের সদস্যরা এখন সরাসরি বৈঠকে বসে কিভাবে প্রতিক্রিয়া জানানো যায় তা নিয়ে আলোচনা করছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মস্কোর এই কৌশল শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপকে অস্থিতিশীল করার চেষ্টা। পর্যবেক্ষকরা বলছেন, মেদভেদেবের ভাষ্য শুধু হুমকি নয়, বরং এটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অংশ। ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হয়ে রাশিয়া এখন পশ্চিমাদের ঐক্য ভাঙার কৌশল নিচ্ছে। একদিকে ড্রোন হামলা বাড়িয়ে পোল্যান্ডকে অস্থির করছে, অন্যদিকে ফিনল্যান্ডকে ভয় দেখিয়ে ন্যাটোর ভেতরে বিভাজন তৈরির চেষ্টা করছে। তবে বাস্তবে এই হুমকি রাশিয়ার জন্য আরো বড় ঝুঁকি ডেকে আনতে পারে, কারণ ফিনল্যান্ড এখন ন্যাটোর পূর্ণ সদস্য। তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ সরাসরি আর্টিকেল 5 কার্যকর করার সুযোগ তৈরি করবে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের শোক রূপ নিয়েছে ক্রোধে, আর সেই ক্রোধের লক্ষ্য হচ্ছে রেডিক্যাল বাম। একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের পর থেকেই কাঁপছে আমেরিকা। হোয়াইট হাউসের করিডোর থেকে ওভাল অফিস পর্যন্ত নেমে এসেছে গভীর শোক। বুধবার বিকাল 2:30টার দিকে হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি মর্মান্তিক সংবাদ দেন। ইউটাহের এক কলেজ ক্যাম্পাসে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রক্ষণশীল প্রভাবশালী ব্যক্তিত্ব চার্লি কার্ক। বুধবার সন্ধ্যায় ট্রাম্পের শোক রূপান্তরিত হয় তীব্র ক্রোধে। ওভাল অফিস থেকে দেয়া ভিডিও বার্তায় তিনি একে আমেরিকার অন্ধকার মুহূর্ত বলে অভিহিত করেন এবং মিডিয়া ও রেডিক্যাল বাম শক্তিকে দায়ী করেন। বছরের পর বছর ধরে রেডিক্যাল বামরা চার্লির মতো চমৎকার আমেরিকানদের নাশী এবং বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট গণহত্যাকারী ও অপরাধীদের সাথে তুলনা করেছে। এই ধরনের বক্তব্য আজ আমাদের দেশে যে সন্ত্রাস আমরা দেখছি তার জন্য সরাসরি দায়ী, বলেন ট্রাম্প। তিনি আরও ঘোষণা করেন যে তার প্রশাসন এই নৃশংসতা ও অন্যান্য রাজনৈতিক সহিংসতায় অবদান রাখা প্রতিটি ব্যক্তি এবং সংগঠনকে খুঁজে বের করবে যারা এর অর্থায়ন ও সমর্থন করে। ইতোমধ্যেই ট্রাম্প রবিবার পর্যন্ত কার্কের সম্মানে সমস্ত পতাকা অর্ধনমিত রাখার ঘোষণাপত্র স্বাক্ষর করেন। সন্ধ্যা 5:30টার দিকে কালো পোশাক পরা একজন কর্মী উত্তর লনের বিশাল পতাকা নামিয়ে আনেন। কয়েক মিনিট পরে হোয়াইট হাউসের ছাদের পতাকাও একইভাবে নামানো হয়। তবে সমালোচকরা উল্লেখ করেছেন যে গত জুনে মিনেসোটা রাজ্যের ডেমোক্র্যাট প্রতিনিধি মেলিসা হোয়ার্টম্যান এবং তার স্বামী নিহত হলে ট্রাম্প এমন সম্মান প্রদর্শন করেননি। কার্কের হত্যাকাণ্ড আমেরিকার রাজনৈতিক সহিংসতার ক্রমবর্ধমান ধারার সাথে যুক্ত হয়েছে। 2024 সালে ট্রাম্প নিজে 2টি হত্যা প্রচেষ্টার শিকার হয়েছিলেন, যার মধ্যে বাটলার পেনসিলভানিয়ার সমাবেশে একটি প্রায় সফল আক্রমণও ছিল। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই ঘটনা আরো সহিংসতার জন্ম দিতে পারে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জেনসেন বলছেন, আমরা খুবই বিপজ্জনক পরিস্থিতিতে আছি যা সহজেই ব্যাপক নাগরিক অস্থিরতায় রূপান্তরিত হতে পারে। এই ঘটনা আমেরিকার রাজনৈতিক পরিবেশে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে এই হত্যাকাণ্ড প্রতিশোধমূলক সহিংসতার এক দুষ্ট চক্রের জন্ম দিতে পারে। কার্কের মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং আমেরিকার গণতান্ত্রিক মূল্যবোধের উপর একটি আক্রমণ। আগামী দিনগুলো দেখাবে যে আমেরিকা এই সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, নাকি আরো গভীর রাজনৈতিক বিভাজনের দিকে এগিয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।